সো হ্যাভিলন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের লাস্ট মিনিট সাজেশনস বা মক টেস্ট পোস্ট করে দিচ্ছি। মক টেস্ট বেসিক্যালি তোমাদের পরীক্ষাতে যেমন ধরনের প্রশ্ন দেবে ঠিক তেমন ধরনের একটা স্যাম্পল বলতে পারো। ইউজুয়ালি এখানটায় যে প্রশ্নগুলো আছে তুমি এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা পোয়েমের ক্ষেত্রে হোক বা সেকশন ওয়ানের ক্ষেত্রে হোক। অনেকে সিলেবাস জানো না, তাদের জন্য সিলেবাস একটুখানি ক্লিয়ার করে দেবো। অ্যান্ড যাদের প্রিপারেশন একদম খারাপ তোমাদের জন্য চারটে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার্স লিখতে হয়, তো আমি চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো এবং কিছু প্ল্যানিং বলবো। একটুখানি টাইমলি ভালো করে শুনবে, তাহলে মোটামুটি হচ্ছে কি যারা 80% টার্গেট করছো তারা মোটামুটি 80% পেয়ে যেতে পারো, এবং যারা মোটামুটি একটুখানি পাস করতে চাইছো প্রিপারেশন একদম খারাপ তারাও কিন্তু মোটামুটি খুব ভালোভাবে পাস করে যাবে। বাট একটুখানি কথাগুলো শুনবে তাহলে খুব সুবিধা হবে। উইদাউট দিস তুমি কিন্তু মোটামুটি কোশ্চেন্সগুলো দেখে গেলে একটুখানি সমস্যা, জাস্ট একটুখানি কথাগুলো শুনবে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি তোমাদের 2026-এ ফার্স্ট সেমিস্টারে সাজেশন পোস্ট করেছিলাম আজ থেকে 5 মাস আগে। সো ওই 5 মাস আগে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম সাজেশনের মধ্যে ঠিক সেই প্রশ্নগুলোই আমি তোমাদের ফাইনাল সাজেশন দিচ্ছি। সো যারা 5 মাস আগে ফলো করেছো ওইগুলো করে নিয়েছো, তোমাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। যারা রিসেন্টলি ভিডিওটা দেখছো তাদের একটুখানি সমস্যা হতে পারে, বাট তাও আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চারটে প্রশ্ন বলে দেবো। তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের সেকেন্ড সেমিস্টার তোমাদের মাইনর পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরেই আমি কাইন্ড অফ পড়ানো শুরু করব। কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানটায় যে নাম্বারটা দেওয়া রয়েছে এই জায়গাটায়। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের আমি ইংলিশ অনার্সের সঙ্গে সঙ্গে বাদ বাকি যে কম্পালসারি পেপারগুলো হয় যেমন ধরো এইসি, তারপর ইএনভিএস, তারপর সিভিক, এই তিনটে পেপারও পড়িয়ে দিই। তো টোটাল 5টা পেপার পড়ানো হবে সেকেন্ড সেমিস্টারে। তো ডিএসসি টু বলে একটা পেপার থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, সেক টু বলে একটা পেপার থাকবে, দেন তারপরে বাকি তিনটে কম্পালসারি পেপার যেটা সবাইকে পড়তে হবে। তো কেউ যদি পড়তে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমাদের দুদিন করে ক্লাস নেওয়া হয়, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস থাকে, ইবুক দেওয়া হয়। ইবুক মিনস তোমাদের যে সমস্ত টেক্সটগুলো থাকবে দেন সেগুলোর বাংলা ভার্সন, দেন প্রজেক্ট করে দেওয়া হয়, তারপর হচ্ছে কি ফ্রি নোটসও দিয়ে দেওয়া হয়, প্রপার সাজেশন বলে একটা সাজেশন দেওয়া হয়, যে ওই সাজেশনটা ফলো করে তুমি 80% পেয়ে যাবে। নেক্সট 100% কেমন সাজেশন পাওয়া যায়। অ্যান্ড তারপরে কেউ যদি পড়তে চায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এবং তোমাদের শুধু ইংলিশ অনার্স বলেই নয়, তোমাদের যতগুলো মাইনর পেপার আছে হিস্ট্রি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারের ইংলিশ প্লাস বাংলা ভার্সনের নোটস অ্যাভেলেবেল, প্লাস এইসি এই সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের জন্য এইসি এনভিএস সিভিক অ্যাভেলেবেল, এবং পরের সেমিস্টারের জন্য প্রত্যেক কটা পেপারের বলতে গেলে 100% কেমন থাকে, তুমি নোটসও কিনতে পারো এই সেমিস্টার বা পরের সেমিস্টারে। তো চলো এবার সাজেশনটা দেখে নিই। তোমাদেরকে আমি 5 মাস আগে যখন সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে এই কোশ্চেন্সগুলোই করো। অ্যান্ড এই কোশ্চেন্সগুলোই দেখবে পরবর্তীকালে গোটা ইউটিউব প্লাস অফলাইনে যারা পড়ায় ওই কোশ্চেন্সগুলোই দেবে। তো আলটিমেটলি মেন মুদ্রা হচ্ছে কি যে তোমরা এই কোশ্চেন্সগুলো ফলো করলে হয়ে যাবে, বাদ বাকি সবাই এই কোশ্চেন্সগুলোই দেবে বা দিয়েছে হয়তো। তো প্রথমে তোমাদের সেকশন ওয়ানের কথা বলে দিই। সেকশন ওয়ানে তোমাদের ঠিক পরীক্ষার হলে এরকমভাবে মেনশাস থাকে পোস্টের মধ্যে। সেকশন ওয়ান তিনটে প্রশ্ন থাকে, তিনটে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার্স করতে হয়। ঠিক আছে, সেকশন ওয়ান থেকে 15 মার্কসের জন্য বলছি। তো একটা অ্যান্সার্স করতে হয়, আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বলে দেবো। বাট যেহেতু তোমরা প্রথমবার ইংলিশ অনার্স পরীক্ষা দিচ্ছ, তোমরা একটা যেটা বলছি ওটা খুব ভালো করে লিখে লিখে পড়ো, বাদ বাকি বাকি দুটো একটুখানি করে যেও, তাহলে অনেকটা সুবিধা হবে। বাট তাও আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বলে দিচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদের কোশ্চেন্স বলতে বলতে বলবো, এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, রাইট এ ব্রিফ এসে অন দ্য এলিজাবেথান সনেট সিকোয়েন্স উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান মেজর সনেটার। একজনকে নিয়ে দিতে পারে এলিজাবেথান সনেট সিকোয়েন্সের কনসেপ্টে, যে কোনো একজন সনেট ইয়ার্সকে নিয়ে দিতে পারে, বা আর একভাবে বলতে পারে এই সমস্ত প্রশ্ন হচ্ছে কি এই যে স্ল্যাশ দেওয়া এগুলো অর প্রশ্ন। হ্যাঁ, তোমরা যেহেতু ফার্স্টবার পরীক্ষা দিচ্ছ তো অনেকে প্রশ্ন বুঝতে অসুবিধা হবে, এই কারণের জন্য আমি অনেকগুলো অর প্রশ্ন রেখেছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। নেক্সট হচ্ছে কি আরেকটা অর হিসেবে দিতে পারে প্রশ্নটা ঘুরিয়ে, অর বলতে অথবা প্রশ্ন, যে ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সনেট সিকোয়েন্স ইন এলিজাবেথান এজ উইথ পার্টিকুলার রেফারেন্স টু পোয়েটস, বা বলতে পারে ক্রিটিক্যালি trace the growth of sonnet as genre in Elizabethan English literature, বা বলতে পারে comment on the contributions of the Elizabethan sonneteer in English poetry। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে, একটাই অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। এবার তুমি এই অ্যান্সারসটা কিভাবে বানাবে যাতে তোমার 15 মার্কসে করে নেওয়ার পরে আর 5 মার্কসের প্রশ্ন এক্সট্রা করতে হয় না। যেমন এই প্রশ্নটার অ্যান্সার বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ার এবং এডমন্ড স্পেন্সারকে নিয়ে লিখলে খুব ভালো হয়।
তো এডমান্ড স্পেন্সার একটা রাইটিং আছে, এই রাইটিংটা আমার 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো নোটস এমনভাবে বানাও যাতে যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো 15 মার্কস পড়ার সঙ্গে সঙ্গে যেন হয়ে যায়। যেমন ধরো কেউ যখন বুঝবে না নোটসটা কীভাবে বানাতে হবে, সে কী করবে, এডমান্ড স্পেন্সার পড়বে না, তোমাদের এডমান্ড স্পেন্সারের এই রাইটিংটা একটুখানি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, সে আবার সেপারেটলি পড়বে। তো এই কারণের জন্য এডমান্ড স্পেন্সার এবং তুমি যদি উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে নোটসটা বানাও তাহলে খুব ভালো হয়, যাতে তোমার মানে তোমার 5 মার্কস এক্সট্রা করতে হবে না, বুঝে গেছে? এবং আর একটা জিনিস একটুখানি বলে দিই, দেখবে যে অনেক টিচার একটুখানি বদমাইশি করে, দেখবে একটা প্রশ্ন সাইডে এরকমভাবে অনেকগুলো নাম দিয়ে দেয় একটা প্রশ্ন দিয়ে। তো তোমাদেরকে বেসিক্যালি ওই যে 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন যে বলে, সেই 4টে প্রশ্ন 4টে থাকে না যখন এতগুলো নাম মেনশন করে দেয়। তাহলে একটা প্রশ্ন দিচ্ছে, তার সাইডে এতগুলো নাম মেনশন করা 5-7 জনের। তোমাদের কিন্তু কোনো একটা অ্যান্সার লিখতে গেলে যদি দুজনকে নিয়ে লিখতে বলে, তাহলে ম্যাক্স টু ম্যাক্স তুমি 3জন বা আরেকটু বেশি হলে 4জন করে লিখতে পারবে, বাট 5-7 জনকে নিয়ে নয় কিন্তু। ওরা বেসিক্যালি দেয় এই কারণের জন্য যে মোটামুটি ওই 6জনের নাম যে দিচ্ছে একটা কোশ্চেন্সের সাইডে, 6জন রাইটারের নাম, তো ওই 6জন রাইটারের নামের মধ্যে হচ্ছে কি 6টা প্রশ্ন তৈরি হয়। তো ওই 6টা প্রশ্নের মধ্যে থেকে একটা তো পড়বে, তো ওরকমভাবে 3টে প্রশ্ন দিয়ে 3-6 18টার মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, তোমরা বোঝো না। তো একটুখানি বলে দিলাম, ব্যাপারটা একটুখানি মাইন্ডে শুনবে। নেক্সট হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস দ্য সাইলেন্ট ফিচার্স অর মেজর ফিচার্স, মানে তোমাকে এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে প্রশ্নটা দিতে পারে, ওই কারণের জন্য স্ল্যাশ দিয়ে দিয়েছি। অফ রোমান্টিক পোয়েট্রি, প্রশ্নটা আরেকভাবে ঘুরে আসে, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য সিডনি অ্যান্ড স্পেন্সার। তো তোমাকে রোম্যান্টিক পোয়েট্রির কন্ট্রিবিউশন দিতে পারে, যদি কন্ট্রিবিউশন দেয় তাহলে সিডনি এবং স্পেন্সার বলে দুজন রাইটার আছে, তাদের নাম দিয়ে দিতে পারে। আদারওয়াইজ শুধু এই ডিসকাস দ্য সাইলেন্ট ফিচার্স অর মেজর ফিচার্স দিতে পারে। আর একটা অথবা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কি যে ক্যান ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট বি কল্ড এ রিটার্ন টু নেচার, ডিসকাস উইথ রেফারেন্স টু এনি টু মেজর পোয়েটস। বা বলতে পারে এক্সামিন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, প্রি রোম্যান্টিক পোয়েট্রি হচ্ছে কি যে মানে রোম্যান্টিক পিরিয়ডের একটুখানি আগে। তো তুমি যদি রোম্যান্টিক পিরিয়ডটা পড়ে নাও তাহলে হচ্ছে কি একটুখানি যদি ওই প্রি রোম্যান্টিক পোয়েট্রিও আসে তাহলে কাইন্ড অফ হচ্ছে কি লিখতে পারবে, তার কারণ প্রি রোম্যান্টিক পোয়েট্রিতে যে সমস্ত রোম্যান্টিকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে পাওয়া যাচ্ছিল, সেইগুলোই বলতে গেলে পরবর্তীকালে রোম্যান্টিক পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে যদি রোম্যান্টিক পোয়েট্রিটা করে নাও, ফিচার্স বলো বা কন্ট্রিবিউশন বলো, তাহলে কিন্তু প্রি রোম্যান্টিক পোয়েট্রি কাইন্ড অফ হয়ে যায়। এবং আরেকটা প্রশ্ন তোমাদের এখানটায় দেয়, এই যে প্রিকর্সার্স বলে, প্রিফেসম্যান হচ্ছে কি তোমার রোম্যান্টিক পোয়েট্রির আগেকার বা পূর্বসূরি যাদেরকে বাংলাতে বলা হচ্ছে। তো তুমি বেসিক্যালি এই নোটসটা সিডনি, স্পেন্সার এবং পিবি শেলিকে নিয়ে বানাবে, 3জনকে নিয়ে ম্যাক্সিমাম লেখা যায়, মানে 10জনের নাম আমি দিয়ে দিলাম। ওই 10জনের নাম দিয়ে মানে 10টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া, ঠিক আছে? ভাবছো তুমি হয়তো একটা প্রশ্ন দিচ্ছি আর এখানটায় 10টা রাইটারের নাম লিখছে, ওই 10টা রাইটার হচ্ছে কি 10টা প্রশ্ন ধরতে পারো। তো ওই 10টা রাইটার কিন্তু কাইন্ড অফ 10টার মধ্যে একটা আসবে, তো তোমাদেরকে দেওয়া হচ্ছে একটা প্রশ্ন বা 10টা প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা বুঝতে পারছো? তো এটা একটা ব্যাপার। তো তুমি কাইন্ড অফ হচ্ছে কি পিবি শেলি, সিডনি স্পেন্সার এই 3জনকে নিয়ে নোটসটা বানাবে, তাহলে কিন্তু তোমার এইখানটায় সমস্ত অল প্রশ্নগুলো কাভার হয়ে যাবে, যা প্রশ্ন আসুক এর মধ্যে থেকে পড়ে যাবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, এখানটা একটুখানি বোঝানোর জিনিস আছে। প্রশ্নটা একভাবে আসবে, অ্যাকচুয়ালি বেসিক্যালি 3ভাবে প্রশ্নটা দিতে পারে। আহ, এক বলতে পারে কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মডার্ন পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু পোয়েটস, যে কোনো দুজন পোয়েটদের সম্বন্ধে লিখতে হবে মডার্ন পোয়েট্রির কনটেক্সটে বা মডার্ন পোয়েট্রি তাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে। এবার এই প্রশ্নটা এইবার দিতে পারে, বা শুধু টি.এস. এলিয়টকে নিয়ে দিতে পারে, শুধু টি.এস. এলিয়টকে নিয়ে দিতে পারে। এবং একটা জিনিস বলে দিই, 20th সেঞ্চুরি মানে হচ্ছে কি মডার্ন এজ। তো যদি টি.এস. এলিয়ট টু দ্য মডার্ন ইংলিশ পোয়েট্রি দেয় তাহলে আবার মানে ঘাবড়ে যেও না, 20th সেঞ্চুরি যা আর হচ্ছে কি যে মডার্ন এজ ও তাই। এবং কি বললাম যে এই যে মডার্ন পোয়েট্রির কনটেক্সটে তোমাকে যে কোনো দুজন রাইটারের নাম দিয়ে দিতে পারে। এবার বা তোমাকে টি.এস. ইলিয়টকে ডিরেক্টলি দিতে পারে, বা টি.এস. ইলিয়টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে চান্স আছে ডিরেক্টলি দেওয়ার, বা ডব্লিউ.বি. ইয়েটসকে দিতে পারে, বা হচ্ছে কি যে ডব্লিউ.এইচ. আয়ারল্যান্ডকে দিতে পারে, বা থমাস। এবার তুমি পার্টিকুলার একটা কম্বাইন অ্যান্সার করে নেবে, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা করে নেবে, দুজন রাইটারের কন্ট্রিবিউশন মডার্ন পোয়েট্রিতে তুমি টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস এবং ডব্লিউ.এইচ. আয়ারল্যান্ড বলে এই লোকটাকে নিয়ে 3জনকে নিয়ে করে নেবে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি তোমার একটা পারফেক্ট নোটস হয়ে যাবে। যদি সেপারেটলি টি.এস. ইলিয়ট আসে তাহলে টি.এস. ইলিয়টের সাথে তুমি বাকি দুজন রাইটারদের নাম অ্যাজ এ রেফারেন্স হিসেবে দিতেই পারো। বাট যদি ডব্লিউ.বি.এস. ইয়েস আসে সেপারেটলি তাহলে তুমি বাকি দুজনের নাম দিতেই পারো। বাট ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4জন, মানে 5-7 জন নয় কিন্তু, ঠিক আছে?
এটা মাথায় রাখবে। ৫-৭ জনকে লিখলে তোমাকে ধরো টিএস ইলেট পরীক্ষাতে আসলো অ্যান্ড তুমি হচ্ছে কি ডাব্লিউবিএর তারপর হচ্ছে কি যে আরো ৫-৭ জনের নাম দিচ্ছ, তাহলে কিন্তু মার্কস কাটবে। তো সেক্ষেত্রে যদি মানে এই প্রশ্নটা যদি দেয় তাহলে তুমি ২ জনকে লিখতে পারছো, বা যদি টিএস ইলেট কিনে দেয় তাহলেও কিন্তু তুমি এক্সট্রা হিসেবে ডাব্লিউবিএস বা ডাব্লিউএইচ অনেককে তুমি লিখতে পারছো, বাট ৫-৭ জনকে লিখলে কিন্তু মার্কস কাটবে। এই ৩টে প্রশ্ন খুব ভালো করে করবে, যারা একটুখানি বেশি মার্ক পেতে চাইছো বা 80% বা 75 টাইপের উপরে পেতে চাইছো। এই ৩টে প্রশ্ন খুব ভালো করে করবে, করার পরে আর একটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, এই প্রশ্নটা করে নিও। এই ৪টে প্রশ্ন করলে মানে মোটামুটি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। হয় দেখবে হয়তো ৩টে প্রশ্নই কমন পেয়ে গেছো, ইউজুয়ালি হয় মক টেস্ট থেকে ৩টে প্রশ্নই কমন পাওয়া যায়, বা অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে দেন সে কটা কমন পেয়ে যাবে তুমি। নেক্সট প্রশ্নটা কি, সেটা হচ্ছে কি যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কনসেপ্টটা এবং প্রি রেফারেন্ট পোয়েট্রির কনসেপ্টটা। এবার একটা জিনিস বলে দিই, এই নোটসটা যখন প্রিপেয়ার করবে তখন মাথায় রাখবে যে টিএস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডটা রাখতে হবে, মানে টিএস এলিয়টের ওয়েস্টল্যান্ডটা রাখতে হবে নোটসের মধ্যে। এবং এই নোটসটা যখন প্রিপেয়ার করবে, মানে এই উপরের নোটসটা, তখন পিবি শেলি এবং পিবি শেলির রাইটিং ও টু দ্য ওয়েস্ট ওয়াইন, বা হচ্ছে কি যে সিডনির অ্যাস্ট্রোফেল এবং স্টেলা, এই রাইটিংটা তোমাকে রাখতে হবে তোমার রাইটিং এর মধ্যে। মানে এই যে ব্যক্তি আছে সিডনি, এই সিডনির একটা রাইটিং 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? সো নোটস যখন প্রিপেয়ার করবে তখন হচ্ছে কি 15 মার্কসের নোটসটা এমনভাবে স্মার্টলি প্রিপেয়ার করো যাতে হচ্ছে কি তোমার অনেকগুলো ইম্পর্টেন্ট 5 মার্কসও 15 মার্কসের সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো তুমি যদি সিডনি স্পেন্সার রাইটিংগুলো ভালো করে মাথায় রাখো এবং দেখে নাও যে সিডনি স্পেন্সার করে নিচ্ছি এবং সিডনির কোন রাইটিংগুলো পার্টিকুলারলি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তাহলে সেটাও আমি নোটসের মধ্যে অ্যাড করে নিয়ে পড়ে নেবো, তাহলে ওটা সুবিধা হবে। তো বেসিক্যালি এই ৪টে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এবং যারা প্রিপারেশন একদম খারাপ বা পরীক্ষার ১ সপ্তাহ আগে তোমাদের দেখছো মানে সাজেশনটা, তোমরা প্রথমে যে প্রশ্নটা দিয়েছি আমি ওই প্রশ্নটা ভালো করে করবে। এই যে প্রথমে যে ১-এর দাগের প্রশ্নটা, এই প্রশ্নটা কাইন্ড অফ হচ্ছে কিছু ভালো করে করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কপাল খুব ভালো থাকে দেখবে হচ্ছে কি এই প্রশ্নটা তোমরা পড়ে গেছে, একটা করে গেলেও হচ্ছে কি পড়ে গেছে। এবং আর একটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে কি যে আর একটা প্রশ্নের জন্য দেখবে সাজেশনের মধ্যে, এর আগে যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেখানটায় ওয়ার পোয়েট্রি বলে একটা প্রশ্ন ছিল, মানে ওয়ার্ল্ড ওয়ারের সময় যে পোয়েট্রির কনসেপ্টটা, ওই প্রশ্নটা ছিল। যারা পড়ছো এবং যাদের টার্গেট আছে 80% পাওয়ার, তোমরা কিন্তু ওই প্রশ্নটা করে নিও। মোস্টলি এই ৪টে প্রশ্ন করলেই উইচ ইজ ভেরি এনাফ। যদি চাও আর একটা প্রশ্ন করতে, তাহলে হচ্ছে কিছু ওয়ার পোয়েট্রির কনসেপ্ট একটুখানি দেখে নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে মোটামুটি হয়ে গেল এখান থেকে। এবার আসি 5 মার্কস। তোমাদের সেকশন 1 থেকে 3টে 5 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। আমি বেসিক্যালি এখানেও একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, বাট প্রথমে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। মক হিরোইক পোয়েট্রি করবে, মক হিরোইক পোয়েট্রিটা ঘুরে আসে রিপ অফ দ্য লক আসবে, বা হচ্ছে কি যে মানে এই যে মক হিরোইক পোয়েট্রি বেসিক্যালি হচ্ছে কি যে তোমার আলেকজান্ডার পোপ লিখেছেন, বলতে গেলে আলেকজান্ডার পোপের যে রিপ অফ দ্য লক ওটা ইম্পর্টেন্ট। এবং আলেকজান্ডার পোপের আরেকটা রাইটিং আছে, এই রাইটিংটা তোমরা একটা কম্বাইন অ্যান্সার বানাবে, যেখানটা আলেকজান্ডার পোপ এবং রিপ অফ দ্য লক এবং মক হিরোইক পোয়েট্রিটা কম্বাইন হয়ে যাবে। যারা নোটস কিনেছো দেখবে 5 মার্কসের জন্য আমি কম্বাইনে দিয়েছি, এটা ফার্স্টেই রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার জন মিল্টনের একটা রাইটিং আছে প্যারাডাইস লস্ট, হয় জন মিল্টন দেবে নইলে রাইটিংটা দেবে প্যারাডাইস লস্ট। তোমরা কিন্তু প্যারাডাইস লস্ট এবং জন মিল্টন একসাথে নোটস বানাবে। নেক্সট একটা প্রশ্ন আছে হচ্ছে কি ইন মেমোরিয়াম বা লর্ড টেনিসন। এবার এই লর্ড টেনিসনের পুরো নাম হচ্ছে কি অ্যালফ্রেড লর্ড টেনিসন, যদি পরীক্ষাতে অ্যালফ্রেড দিয়ে দেয় আবার গুলিয়ে ফেলো না, একই নাম। আর একটা হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কি লিরিক্যাল ব্যালেন্স। 5 মার্কসের প্রশ্ন তোমাদের খুব একটা কমন আসে না, তো 5 মার্কসের উপরে যেরকম প্ল্যানিংয়ে বলেছি 15 মার্কসের প্রশ্নগুলো এমনভাবে করো যাতে অনেকগুলো 5 মার্কসের প্রশ্ন, যেগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যাতে 15 মার্কসের করার সঙ্গে সঙ্গে যাতে হয়ে যায়, ওইভাবে করে নিলে দেন তারপরে এই 4টে প্রশ্ন করলে মোস্টলি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, সমস্যা নেই। 5 মার্কসের প্রশ্ন খুব একটা কমন আসে না। তাহলে মোটামুটি 15 মার্কসের জন্য এখান থেকে একটা বলে দিলাম, তাহলে একটা হলো, আর বাকি 3টে বলে দিচ্ছি। বাকি 3টে কিছু বলার নেই, যেটা আমি প্রথম থেকে বলে বলে আসছি। তুমি পরীক্ষাতে তোমার 5টা পোয়েম থেকেই প্রশ্ন দেবে, তোমার ইচ্ছা মতো, তোমার যে সমস্ত পোয়েমসগুলো পড়ে পড়ে তোমার বুঝেছো বা ভালো লেগেছে, সেই পোয়েমগুলো থেকে তুমি যে কোনো 3টে পোয়েম থেকে 3টে প্রশ্ন অ্যান্সার্স করে যাও। এখানে যে প্রশ্নগুলো আছে দেখবে পরীক্ষাতে সেই প্রশ্নগুলোই পড়ছে and হুবাহু পড়ছে। দেখবে হয়তো তোমাদের যদি ইমেজারি না পড়ে, তাহলে পরের যে অথবা প্রশ্নরা আছে, কনসিডার শেক্সপিয়ার সনেট 73 অ্যাজ এ পোয়েম অন টাইম, লাভ অ্যান্ড ডেথ,
এইবার দিতে পারে, বা ঘুরিয়ে থিম অফ এজিং দিতে পারে, বা বলতে পারে হোয়াট ডাজ শেক্সপিয়ার সনেট 73 টেল আস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন লাভ অ্যান্ড মডার্নিটি, বা বলতে পারে ডিসকাস সনেট 73 এজ এ লাভ পোয়েম, বা সিম্বলিজম দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা এই প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা এই প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কটা প্রশ্নগুলো একটুখানি দেখে যাবে, তার কারণ তোমরা ফার্স্ট বার পরীক্ষা দিচ্ছ, অনেকে কোশ্চেন্স ধরো পরীক্ষাতে পড়ে গেছো অ্যান্ড পড়েছে প্রশ্নটা আর বুঝতে পারছো না। তো এই কারণে জন্য এতগুলো প্রশ্ন রাখা যাতে তোমরা পরীক্ষাতে গিয়ে প্রশ্নটা দেখতে পাবো অ্যাটলিস্ট। তো তোমরা দেখবে হয়তো পরীক্ষাতে এখান থেকেই তোমরা কোনো না কোনো প্রশ্ন কাইন্ড অফ দেখতে পেয়েছো। তো তোমার ইচ্ছা মতো যে কোনো 3টে প্রশ্ন এখান থেকে করে যাও, আর উপর একটা প্রশ্ন, 4টে প্রশ্ন হয়ে গেল আমরা যেটা মেনশন করেছি। নেক্সট এবার আসে সানরাইজিং। আমি প্রত্যেক কটা পোয়েম থেকে যেহেতু প্রশ্ন আসে, প্রত্যেক কটা পোয়েম থেকে রেখেছি। সানরাইজিং থেকে অ্যাজ এ লাভ পোয়েম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সেন্ট্রাল আইডিয়া বা অ্যাজ এ মেটাফিজিক্যাল কনসিট বা হচ্ছে কি থিম অফ লাভ বা সিম্বলিজম। তো ঘুরিয়ে ফিরিয়ে একটা প্রশ্ন অনেকভাবে দেয়, সমস্ত যতভাবে দেওয়াটা পসিবল আমি জাস্ট রেখে দিয়েছি, ওইভাবে করেছেও, ডিরেক্টলি দেখতে পাবে তুমি প্রশ্ন। নেক্সট এবার আসি টু অটম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো প্রথমে রাখা আছে, মানে ধরো এই প্রশ্নটা প্রথমে রাখা আছে, তারপরে অনেকগুলো অথবা প্রশ্ন, তো প্রথমে যে প্রশ্নগুলো রাখা আছে দেন সেগুলো ডিরেক্টলি পড়ার চান্স আছে বেশি সেপারেটলি। নেক্সট তোমাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম, বা বলতে পারে ডিসকাস ব্রিফলি কিডস ট্রিটমেন্ট অফ নেচার উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য অটম, বা বলতে পারে ডিসকাস হাউ কিডস পোর্ট্রে অটম এজ এ সিজন অফ বোথ হারভেস্ট অ্যান্ড বিকে উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট, বা বলতে পারে ক্রাফটম্যানশিপ, বা বলতে পারে অ্যাজ অ্যান ওড, বা বলতে পারে ভেরিয়াস অ্যাক্টিভিটিসগুলো লেখো, বা বলতে পারে অ্যাজ এ কিডস রিপ্রেজেন্টেটিভ পোয়েম। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে ফিরে দেয়, সমস্ত রকমভাবে দিয়ে দিয়েছি মোস্ট পসিবল যেমনভাবে আসতে পারে। নেক্সট আসছে হচ্ছে কি পরের সেকেন্ড কামিং হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি অ্যাজ এ মডার্ন পোয়েম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা হচ্ছে কি যে অ্যাজ এ মাইথোলজি এক্সপ্রেসড অনসেট অফ মডার্নিটি, বলতে পারি ইমেজেস বা সিম্বল বা থিম। তো ঘুরে ফিরে বিভিন্নভাবে দেবে, তোমার ইচ্ছে মতো যে কোনো 3টে পোয়েম করে যাবে। নেক্সট তোমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি সেক 1, এই সেকশন যে 1 আছে, উপরে যে পার্টটা বোঝাচ্ছিলাম, ওখান থেকে একটুখানি সমস্যা, মানে মোটামুটি 2 কি 3টে প্রশ্ন করলে ভালো হয়, বাট এই পোয়েমগুলো থেকে তুমি একটা একটা করে গেলেও হবে, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার ক্রো থেকে কি করবে দেখো, ক্রো থেকে হচ্ছে কি সেন্ট্রাল থিম অফ ক্রো বা ক্রোস ফল। তোমাদের একটা বলে দিই, অচমের তোমাদের যে কবিতাটা রয়েছে ওটার ফুল নাম হচ্ছে কোড টু অচম, আর ক্রো যেটা রয়েছে তার ফুল নাম হচ্ছে কি যে ক্রোস ফল। তো পার্টিকুলারলি ঘুরে ফিরে কিন্তু দিতে পারে। সো সেন্ট্রাল থিম ক্রোস ফল থেকে আর একভাবে আসতে পারে অ্যানিমেল ইমেজারি, বা বলতে পারে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে হচ্ছে কি যে ক্রোস ফল অ্যাজ এ মডার্ন পোয়েম, বা বলতে পারে বার্ড ইমেজারি। তো অ্যানিমাল ইমেজারি বা বার্ড ইমেজারি, বা যদি পরীক্ষাতে শুধু ইমেজারি দেয় তাহলে একই অ্যান্সার হবে, ঠিক আছে, তো দেখে রাখবে। আহ, তো সবগুলো থেকে বলে দিলাম। এবার আসি 5 মার্কস। একটা জিনিস বলে দিই, তোমাদের 15 মার্কসের প্রশ্ন মানে মোটামুটি কমন পাওয়া গেলেও 5 মার্কসের প্রশ্ন কিন্তু খুব একটা কমন পাওয়া যায় না। তোমাদের পোয়েম সেকশন থেকে 2টো 5 মার্কসের প্রশ্ন করতে হয়। তো তোমরা এক কাজ করবে, আমি যেহেতু সমস্ত পোয়েম থেকেই 5 মার্কসের প্রশ্ন দেয়, আমি সমস্ত পোয়েম থেকে 5 মার্কসের জন্য রেখেছি মোস্ট পসিবল প্রশ্নগুলো। তোমরা এক কাজ করবে, সেটা হচ্ছে কি যে কোনো 3টে মানে পোয়েম চুজ করো, হয় এটা নয় এটা নয়, মানে এই তিনটে চুজ করো, বা তোমার ইচ্ছে মতো যে কোনো 3টে চুজ করো, এবং সেখানটা যতগুলো প্রশ্ন আছে একটা কম্বাইন্ড অ্যান্সার্স বানাই নাও। যেমন ক্রোজ ফল থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে এবং ঘুরিয়ে ফিরে একই টাইপের, আমি সমস্ত জিনিস মেনশন করে দিয়েছি। যেমন ক্রোজ ফল থেকে বলতে পারে 5 মার্কসের জন্য হোয়াট হ্যাপেন্স টু দ্য ক্রোজ ফেদার্স, মানে ফেদার্স মানে হচ্ছে ওর ডানাগুলো কি হয়েছিল দ্য ব্যাটেল উইথ দ্য সান, মানে ক্রোজ ফলে যে ফেদার্স ছিল ব্যাটেলের সময় কি হয়েছিল সেটা। দেন একই প্রশ্ন আর একভাবে ঘুরিয়ে আসতে পারে, বাট দ্য সান ব্রাইটেন ইট ব্রাইটেন অ্যান্ড ক্রো রিটার্ন সেট ব্ল্যাক এক্সপ্লেন, একটা কোটের লাইন তুলে প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে কি বলতে পারে যে হোয়াট ডাজ দ্য ইমেজ অফ ক্রোজ ফল সাজেস্ট, মানে এই ওয়ার্ডটা হচ্ছে কি যে দিতে পারে অ্যাবাউট ফেট, বা বলতে পারে হোয়াট মেক্স দ্য ক্রো অ্যাটাক দ্য সান অ্যান্ড উইথ হোয়াট রেজাল্ট, মানে কি এমন কারণ ছিল যে ক্রো হচ্ছে কি যে সানকে অ্যাটাক করেছিল। যারা কবিতাটা পড়েছে খুব ভালোভাবে বুঝতে পারবে, একটু করে রিড করে নিও কবিতাটা। এবং হোয়াট রেজাল্ট কি হয়েছিল, মানে কাইন্ড অফ ব্ল্যাক হয়ে গেছিল। তো একই, মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার সব একই, তুমি একটা মানে এই প্রশ্নটা যে চ্যাটজিপিটিতে দেবে একটা কম্বাইন অ্যান্সার বানিয়ে দেবে, সিম্পল হিসাব। নেক্সট হচ্ছে কি এই প্রশ্ন দেখো লাস্ট লাইনটা হচ্ছে কি এই লাইনটা, তোমাকে লাস্ট লাইন তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। লাস্ট লাইন কি ছিল, হোয়াইট ইজ ব্ল্যাক
অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট, আই ওন। তো তোমাকে এক্সপ্লেন দ্য লাস্ট লাইন দিতে পারে বা এই লাইন দিলে প্রশ্ন দিতে পারে, বা বলতে পারে একটা প্রশ্ন, হোয়াট ডিড দ্য ক্রো ডিসাইড টু অ্যাটাক দ্য সান। তো ক্রোজ ফল থেকে যেমনভাবে 5 মার্কসের প্রশ্ন ঘুরিয়ে ফিরে দিতে পারে সমস্তভাবে আমি মেনশনস করে দিয়েছি, শুধু ক্রোজ ফলটা বলে দিলাম। বাদ বাকি সমস্ত পোয়েম থেকে আমি হচ্ছে কি যতগুলো মোস্ট পসিবল প্রশ্ন আসতে পারে আমি বলে দিয়েছি এখানটা 5 মার্কসের জন্য। ইউজুয়ালি মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5 মার্কসের প্রশ্ন খুব একটা কমন পড়ে না। আমি বলতে গেলে হচ্ছে কি যে কয়েকটা কমন দিই প্রত্যেকটা সেমিস্টারে। তো যেমনভাবে আমি তোমাদের কোশ্চেনগুলো মেনশনস করে দিয়েছি, এই প্রশ্নগুলো জাস্ট একটা করে কম্বাইন অ্যান্সার্স বানিয়ে দেবে, সমস্ত প্রশ্ন দিয়ে একটা কম্বাইন অ্যান্সার্স বানিয়ে নেবে, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। মোস্ট পসিবল প্রশ্নগুলো আমি এখানটা মেনশনস করে দিয়েছি, একই টাইপের বলতে গেলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার্স একটু আধটু আলাদা, একটু দেখে নেবে। তোমার ইচ্ছে মতো যে কোনো 3টে পোয়েম থেকে এখান থেকে করে যাও, বুঝে গেছে? সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকবার বলে দিই, যদি পড়তে চাও সেকেন্ড সেমিস্টারে বা এই সেমিস্টারে যদি কোনো মাইনর বা এইসি নোটস কিনতে চাও, তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।